আসসালামু আলাইকুম। আমি সাবিনা ইয়াসমিন, সানশাইন অনলাইন স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমি আজকে তোমাদেরকে পড়াবো চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। আজকের যে পর্যায়টা পড়াবো তোমাদেরকে আমি শুরু করেছিলাম, আজকে পড়াবো শ্বসন বা রেসপিরেশন। শ্বসন বা রেসপিরেশন। এখন প্রথমে যদি আমরা বলতে যাই শ্বসন কাকে বলে। শ্বসন হচ্ছে যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে প্রাণীদেহের খাদ্যবস্তু জারিত হয় বাতাসের অক্সিজেনের সাথে জারিত হয়ে কি উৎপন্ন করতেছে, বাতাসের অক্সিজেনের সাথে জারিত হয়ে মৌলিক শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করে এবং কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসন করে। তো সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি শ্বসন বা রেসপিরেশন। শ্বসন বা রেসপিরেশন প্রক্রিয়া। শ্বসনের পর্যায় কয়টা? দুটো হচ্ছে শ্বসনের পর্যায়। একটা হচ্ছে সবাত শ্বসন। সবাত শ্বসন হচ্ছে কি অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন। আবার অবাত শ্বসনটা হচ্ছে কি ইন অ্যারোবিক রেসপিরেশন। সবাত শ্বসন কাকে বলে? যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতে তার শ্বসন ক্রিয়া সম্পন্ন করে তাকে আমরা সবাত শ্বসন বলবো। আর যে শ্বসন প্রক্রিয়াতে অক্সিজেন প্রয়োজন হয় না, আংশিক কোএনজাইমের সহযোগিতায় আর কি শ্বসন ক্রিয়া সম্পন্ন করে তাকে আমরা কি বলবো? অবাত শ্বসন বলবো। এবং সবাত শ্বসনে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। সবাত শ্বসনের পর্যায়কাল হচ্ছে চারটি। এক হচ্ছে গ্লাইকোলাইসিস, আরেকটা হচ্ছে কি 2 নাম্বার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অর্থাৎ অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি করে। 3 নাম্বার ক্রেব চক্র। 3 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এটি সম্পন্ন হয় তোমার মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। এবং 4 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অথবা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখন এই যে 4টে প্রক্রিয়া সবাত শ্বসনের মধ্যে সম্পন্ন হচ্ছে, এই সম্পন্ন হতে এই 4টে প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। প্রথম 2টা আমরা অনেকেই মনে করি শুধুমাত্র শ্বসন ক্রিয়া সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে, কিন্তু তা নয়, কোষেও সংগঠিত হয়ে থাকে। যেমন গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এই দুটি হচ্ছে কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়ে থাকে। গ্লাইকোলাইসিস পর্যায়টা কোথায় সংগঠিত হয়? কোষের সাইটোপ্লাজমে। এবং অ্যাসিটাইল কোয়ে এটিও হচ্ছে কি কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়। শুধুমাত্র 3 এবং 4 ক্রেবস সাইকেল এবং ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটার সম্পন্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। এখন আমি তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। প্রথমে আছে কি গ্লাইকোলাইসিস পর্যায়। গ্লাইকোলাইসিস পর্যায় তোমরা এই চিত্রটা, এই রেখাচিত্রটা দেখো। এক অণু গ্লুকোজ, এখানে কি C6H12O6 গ্লুকোজের রাসায়নিক সংকেত। এবং এই এক অণু গ্লুকোজ কি করে জারিত হয়ে উৎপাদন, গ্লাইকোলাইসিস পর্যায়ে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। কয় অণু করতেছে? 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন করে এবং 4 অণু এটিপি উৎপাদন করে। 4 এটিপির যার 2 অণু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া খরচ হয়ে যায়, আর থাকে 2 অণু NADH2 উৎপাদন করে। এখন এটিপির পূর্ণরূপ হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। এডিনোসিন ট্রাইফসফেট NADH2 নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। পাইরুভিক অ্যাসিডের সংকেত CH3 CH COOH আমরা সংক্ষেপে লিখতে পারি। আমি এখানে লিখে দিই নেই। পাইরুভিক অ্যাসিডের সংকেত এইভাবে লিখে যায় C3H4O3। আমি ভেঙে ভেঙে দিচ্ছি কারণ এখন যেহেতু এক অণু গ্লুকোজ বিক্রিয়া করে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন করে, সেহেতু এখানে যখন এক অণু পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে এক অণু কার্বন ডাই অক্সাইড, এক অণু NADH2 উৎপাদন করে, তখন আর উৎপাদন করে এক অণু অ্যাসিটাইল কোয়ে। অর্থাৎ যখন 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন করবে তখন বলতে হবে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু অ্যাসিটাইল কোয়ে এবং 2 অণু NADH2 উৎপাদন করে। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস পর্যায়ক্রমে সংগঠিত হয়ে গেল কোষের সাইটোপ্লাজমে। এবং
দুই নম্বর পর্যায় শুরু হচ্ছে। 2 নম্বর পর্যায়টা হচ্ছে কি তোমার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি বা অ্যাসিটাইল কো এনজাইম সৃষ্টি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই অ্যাসিটাইল কোয়ে যখন জারিত হয়ে অ্যাসিটাইল কোয়ে সরাসরি ক্রেব চক্রে ঢুকে যায়, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় ঢুকে যায়। মাইটোকন্ড্রিয়ায় ঢোকার পরে এখানে সকল বিক্রিয়া সম্পন্ন হয়। তোমরা হয়তোবা শিক্ষার্থী বন্ধুরা জেনে থাকবা যে মাইটোকন্ড্রিয়াকে আমি তোমাদের অন্য ক্লাসে পড়িয়েছিলাম যে মাইটোকন্ড্রিয়া কী বলা হয়, কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়ে থাকে। এইখানে এক অণু অ্যাসিটাইল কোয়ে যখন জারিত হয় ক্রেব চক্রে ঢোকার পরে এখানে তখন 3 অণু NADH2 অর্থাৎ নিকোটিন 3 অণু নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড উৎপাদন করে, এক অণু FADH2 উৎপাদন করে, এক অণু জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, FAD হচ্ছে ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আবার যখন 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপাদন করবে তখন আমরা এটা সব কিছুই হবে কি ডাবল। 3 অণু NADH2 FADH, এক অণু FADH2, এক অণু জিটিপি এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে। অর্থাৎ যখন 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপাদন করছে জারিত হয় তখন 3 দোকানে 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু জিটিপি উৎপাদন করে। আমরা জেনে থাকছি, এর আগে ক্লাসে পড়িয়েছিলাম এক অণু NADH2 সমান কত, এটা লিখি নেই। এক অণু NADH2 সমান হচ্ছে 3টা ATP, 3টা ATP। এক অণু FADH2 সমান 2টা ATP, এক অণু জিটিপি সমান 1টা ATP। আবার একটা ATPর শক্তি হচ্ছে 10 কিলো ক্যালোরি। এখন এই সমস্ত বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এক অণু গ্লুকোজ বিক্রিয়া করে। এখন শ্বসনের পর্যায়কাল আমরা পড়িয়েছিলাম 4টি। এক নাম্বার হচ্ছে কি গ্লাইকোলাইসিস, 2 হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, 3 ক্রেব সাইকেল, 4 হচ্ছে ETS বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমি পর্যায়ক্রমে প্রথমেই দিয়েছিলাম শ্বসনের পর্যায়, এবার 2 নম্বরে দিয়েছিলাম কি উৎপাদিত বস্তু, 3 নম্বরে দিয়েছিলাম ব্যয়িত বস্তু, 3 নম্বরে দিয়েছিলাম নিট উৎপাদন। এখন প্রথমে এসে গ্লাইকোলাইসিস পর্যায়ে আমরা উৎপাদিত বস্তু পেয়েছিলাম পাইরুভিক অ্যাসিড, 2 ATP, 2 NADH2 এবং ব্যয়িত হয়েছিল কোনটা 2 ATP। এই গ্লাইকোলাইসিস পর্যায়টা সম্পন্ন করার সময় 2টা ATP আমার খরচ হয়ে গেছিল। তাহলে আমার নিট থাকে কোনটা 2 ATP। আর হলো যেহেতু এক অণু NADH2 সমান কয়টা ATP, 3টে ATP, সেহেতু 3 দোকানে তাহলে কত হলো, এই ATPটা সঙ্গে 2 এর সাথে গুণ হলো, তাহলে 3 দোকানে 6টা ATP আমরা পেলাম। এখন অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি বা অ্যাসিটাইল কো এনজাইম দ্বিতীয় ধাপ, এই 2টা ধাপ সম্পন্ন হয়েছে কোষের সাইটোপ্লাজমে এই অ্যাসিটাইল কো এনজাইমটা সৃষ্টি হয়েছে। এই পর্যায়ে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত বস্তু পেয়েছি এবং 2 অণু NADH2 আমরা পেয়েছি। এখানে ব্যয়িত বস্তু হচ্ছে কি 2 অণু পাইরুভিক অ্যাসিড, আর নিট উৎপাদনে পেলাম 2 অণু কার্বন ডাইঅক্সাইড। যেহেতু এখানে 2 আছে, NADH2 সমান 3টে ATP, তাহলে 3 দুগুণে 6টা ATP আমরা পেলাম। এখন তাহলে মোট হিসাব কত, 3 নাম্বার চক্র ক্রেব সাইকেল যেটা সংগঠিত হয়েছে তোমার মাইটোকন্ড্রিয়াতে। এখানে আমরা পেয়েছিলাম 6 অণু NADH2, তাহলে 6 অণু H2 পাইলাম, 2 অণু FADH2 পাইলাম, 2 অণু GTP পাইলাম বা 4 অণু কার্বন ডাইঅক্সাইড পেলাম। এখানে ব্যয়িত বস্তু হলো 2 অণু অ্যাসিটাইল কো এনজাইম। তাহলে আমার নিট উৎপাদন আসে, যেহেতু এক অণু NADH2 সমান 3 অণু ATP, তাহলে 6 আছে, তাহলে কি হবে 3 6 18টা ATP আমরা পেলাম। যেহেতু এক অণু FADH2 সমান 2টা ATP, তাহলে 2 দুগুণে 4টা ATP পেলাম। যেহেতু
এক অণু জিটিপি সমান এক অণু জিটিপি, গুয়ানোসিন ট্রাইফসফেট সমান এক অণু এটিপি, তাহলে দুইকে দুইটা এটিপি পেলাম, যে 4টে কার্বন ডাইঅক্সাইড পেলাম। তাহলে আমাদের ব্যয়িত বস্তুটা কি? 2 অণু অ্যাসিটাইল কোয়ে। তাহলে আমাদের মোট এইখানে যা আমরা লিখেছি 38টে এটিপি এবং শক্তি। তাহলে আমরা কোথায় পেলাম? এখন হিসাব করি, 2টা এটিপি আর 6টা এটিপি, 8টা, 8 আর 6 14, 14 আর হচ্ছে কি 2 16, 16 আর 4 20, 20 আর 18 38। তাহলে আমরা মোট এই জায়গাতে 38টে এটিপি পেলাম। আর কিলোক্যালোরিতে যদি ধরি, যেহেতু এক অণু এটিপি সমান 10 কিলোক্যালোরি শক্তি, তাহলে 380 কিলোক্যালোরি আমাদের শরীরে তাপ শক্তি উৎপাদিত হয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই শ্বসন প্রক্রিয়াটা চলমান থাকে। সেই জন্য বলা হয় দিবারাত্রি 24 ঘন্টা কোন প্রক্রিয়াটা বিদ্যমান থাকে? এই শ্বসন প্রক্রিয়াটা দিবারাত্রি 24 ঘন্টা বিদ্যমান থাকে। যে কোনো জীবের তার জন্মকাল থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত যখন হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, তখন কি হয়? এই শ্বসন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাওয়ার ফলে যখন আমরা কোনো মৃত মানুষকে দেখতে পাই, তখন দেখি তার শরীর কি হয়ে গেছে? হিম হয়ে গেছে বা ঠান্ডা শীতল হয়ে গেছে। কি কারণে হচ্ছে? তখন তার শ্বসন পর্যায়কালটা কি থাকে? বন্ধ হয়ে যাওয়ার কারণে দেহে তাপশক্তি উৎপাদিত হতে পারে না। তাপশক্তি উৎপাদিত হওয়ার না কারণে তার শরীরটা শীতল হয়ে আস্তে আস্তে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই কাজটা তোমাদের বাড়িতে করতে হবে। এবং আমি আবারও প্রথমেই বলে দিচ্ছি, প্রত্যেকটার পূর্ণরূপ আমি বলে দিই। প্রথমেই হচ্ছে কি NADH2, এর পূর্ণরূপ হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। FADH2, ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। GTP, গুয়ানোসিন ট্রাইফসফেট। ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে শ্বসন কাকে বলে? শ্বসনের ইংরেজি শব্দ হচ্ছে কি রেসপিরেশন। শ্বসনকে মূলত অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সবাত, একটা হচ্ছে অবাত শ্বসন। সবাত শ্বসন হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন, অবাত শ্বসন হচ্ছে ইনঅ্যারোবিক রেসপিরেশন। এখন সবাত শ্বসন প্রক্রিয়াটা অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয়, কিন্তু অবাত শ্বসনটা অক্সিজেনের উপস্থিতি ছাড়াই আংশিকভাবে বিভিন্ন এনজাইমের সহায়তায় জারিত হতে পারে। সেজন্য এই সবাত শ্বসনে বিভিন্ন পর্যায়গুলো সংগঠিত হয়। 4টে পর্যায় সংগঠিত হয়। তার মধ্যে হচ্ছে 1 নাম্বার গ্লাইকোলাইসিস, 2 অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, 3 ক্রেবস সাইকেল, 4 ETS বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, ETS ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। প্রথমে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। কোথায় সংগঠিত হচ্ছে? কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হচ্ছে। এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে প্রথমে 1 অণু গ্লুকোজ জারিত করে 2 অণু পারুভিক অ্যাসিড, 4 অণু ATP আর 2 অণু NADH2 উৎপাদন করে। এবং এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সম্পন্ন করার সময় 2 অণু ATP খরচ হয়ে যায়। এবং এটা কোথায় ঘটছে? কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়। 2 নম্বর ধাপ অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি 1 অণু পাইরুভিক অ্যাসিড, যেহেতু 1 অণু গ্লুকোজ জারিত করে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন করে, সেই অনুযায়ী 1 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন করতেছে কি 1 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করতেছে, 1 অণু কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করতেছে এবং 1 অণু NADH2 উৎপাদন করতেছে। এবং যখন 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন করে, সেই সময় 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু NADH2, 2 অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে। এটিও শ্বসনের সাইটোপ্লাজমে সংগঠিত হয়ে থাকে। অ্যাসিটাইল কোয়ে 1 অণু অ্যাসিটাইল কোয়ে তখন এর ক্রিয়াটা সম্পন্ন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেবস সাইকেলে ঢুকে যা বা ক্রেব চক্রে ঢুকে যা। ক্রেব চক্রে 1 অণু যখন অ্যাসিটাইল কোয়ে জারিত হয়, তখন 3 অণু NADH2 বা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড উৎপাদন করে। 1 অণু FADH2 অর্থাৎ ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড উৎপাদন করে। 1 অণু GTP অর্থাৎ গুয়ানোসিন ট্রাইফসফেট উৎপাদন করে। এবং যখন 2 অণু অ্যাসিটাইল কোয়ে জারিত হয়, তখন 3 দুগুণে 6
NADH2 উৎপাদন করে, 2 FADH2 উৎপাদন করে, 2 অণু GTP উৎপাদন করে এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপাদন করে। এবং আমরা যখন এই তিনটে ধাপে পর্যায়ক্রমে তিনটে ধাপ সম্পন্ন করে ETS অর্থাৎ ETS এই প্রক্রিয়াটা কোথায় সংগঠিত হয়? আমরা যদি ETSকে মানি এক্সচেঞ্জ অথবা ব্যাংক মনে করি, তাহলে দেখা যায় যে NADH2 FADH2 এই যে NADH2 FADH2 GTP এগুলা আমরা এই ETS এটাকে আমরা ব্যাংক বা মানি এক্সচেঞ্জ বলতে পারি। এইখানে এগুলা তো সরাসরি আমরা মুদ্রার সাথে যদি এগুলা তুলনা করি, যেমন আমাদের বাংলাদেশি টাকা, আমাদের বাংলাদেশি মুদ্রার নাম হচ্ছে টাকা। আবার যদি ইন্ডিয়ান টাকাটা বাংলাদেশে আমরা খরচ করতে যাও, ওদের মুদ্রার নাম হচ্ছে রুপি। তাহলে খরচ করা অনেকেই চিনবে না বা উল্টাপাল্টা করবে, সেই জন্য আমাদের কি করতে হবে, এটাকে ভেঙে নিতে হবে। এই NADH2 আমাদের টাকা, আমাদের বাংলাদেশি যে মুদ্রা আছে সেই মুদ্রাতে এই NADH2 তে পরিণত করতে হবে। এবং করতে কখন করব? যখন এটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা ক্রেব চক্রে ঢুকে যাব, তখন এটাকে আমরা ভেঙে নিব। NADH2কে কি করব? আমরা ATP-তে পরিণত করব। ATP হচ্ছে বাংলাদেশি মূল্যের মুদ্রার নাম, আর NADH2 হচ্ছে ইন্ডিয়ার মুদ্রার নাম। এবং FADH2 সেই একই রকম, GTPও ঠিক একই রকম কাজ করবে। এগুলা মোট আমরা হিসাব করে পাবো, মোট এখানে মোট উৎপাদিত বস্তু আমরা পেয়েছিলাম পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড, হলো 4টে ATP, 2 অণু NADH2। আবার এই গ্লাইকোলাইসিস পর্যায়ে ব্যয়িত বস্তু হচ্ছে -2 ATP, নিট উৎপাদন 2 ATP, 6 ATP। আবার অ্যাসিড এটা কোথায় সংগঠিত হয়েছে? শ্বসনের সাইটোপ্লাজমে সংগঠিত হয়েছে। আবার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি দ্বিতীয় পর্যায়, এখানে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদন থেকে পেয়েছি 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH2। এখানে ব্যয়িত বস্তু হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড, আর নিট উৎপাদন পেলাম 2 অণু কার্বন ডাই অক্সাইড। যেহেতু আমরা জানি এখন মানি এক্সচেঞ্জ ব্যাংকের মাধ্যমে NADH2কে আমরা ভেঙে বাংলাদেশি মুদ্রায় পরিণত করেছি, টাকায় পরিণত করেছি, তখন এটি হয়েছে কি ATP। একটা ATP সমান যেহেতু NADH2 3টা, তাহলে 3 দুগুণে কয়টা হলো? 6টা ATP আমরা পেলাম। এখন এটাও হচ্ছে কোষের সাইটোপ্লাজমে সংগঠিত হয়। 3 নম্বর ধাপ ক্রেবস সাইকেল। এখন 6টা আমরা কি পেলাম? NADH2, এটাও বাংলাদেশি মুদ্রায় যদি আমরা করে নেই, রুপিয়া থেকে এই ETS ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ভেঙে, তাহলে হবে কি, যেহেতু বাংলাদেশি মুদ্রার নাম কি ATP আর ইন্ডিয়ার রুপি, এই NADH2 হচ্ছে কি রুপি, এটার সাথে হলো কি তাহলে ATP 6টা ATP হলো 3 দুগুণে 6টা, একটা সমান 3টা, 3 6 18টা ATP আমরা পেলাম। 2 FADH2, তাহলে আমরা পেলাম কটা? 2 দুগুণে 4 ATP। একটা ATP সমান যেহেতু একটা GTP সমান একটা ATP, সেহেতু এখানে 2টা আছে, আমার 2টা ATP পেয়ে গেলাম। 4টে কার্বন ডাই অক্সাইড, 4টে কার্বন। এখন সমস্ত সমীকরণে আমরা মোট পেলাম কি? বিপুল পরিমাণ শক্তি উৎপাদিত হলো, কার্বন ডাই অক্সাইড উৎপাদিত হলো সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন করার পরে, এবং পানি উৎপাদিত হলো। এবং আমরা এটাও জানি একটা ATP সমান কতটুকু শক্তি? 10 কিলো ক্যালোরি বা 10 কিলো ক্যালোরি। তখন এনতে আছে কোটা 38টা ATP, তাহলে হয়তো 380 কিলো ক্যালোরি আমরা পুরা প্রক্রিয়ার সবাদ শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন করতে আমরা পেলাম কত? 380 কিলো ক্যালোরিতে যদি আমরা প্রকাশ করি, তখন হবে 380 কিলো ক্যালোরি। আর যখন আমরা ATPতে লিখতে যাব, তখন শুধু 38টা ATP লিখলে আমাদের হয়ে যাবে সবাদ শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। এই শ্বসন প্রক্রিয়াটা তোমরা ভালোভাবে আত্মস্থ করবা, এবং বাড়ির কাজ থাকবে তোমরা বাড়িতে করবা, এবং তোমরা ভালো করে দেখে নিবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।